আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলোমের প্রকারভেদ। তো এইচএসসি বইয়ে এখন সিলোমের প্রকারভেদের মধ্যে আরও 2টি প্রকার অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে যে ব্রণীয় পরিশোধনের সময় সিলোমের উৎপত্তির উপর ডিপেন্ড করে সিলোমকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইজোসিলোম, আরেকটা হচ্ছে অ্যান্টোরোসিলোম। তো এই 2টা জিনিস কী এবং কীভাবে এই দুটির উৎপত্তি হলো এবং নামটা কীভাবে আসলো, তো এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের বইয়ে এটা ভালোভাবে ক্লিয়ার করা নেই, তো চলো শুরু করা যাক। তো সিলোম কাকে বলে তোমরা সবাই জানো। সিলোম হচ্ছে একটা গহ্বর, এটা হচ্ছে পৌষ্টিকনালী প্রাচীর এবং হচ্ছে দেহ প্রাচীরের মধ্যে যে ফাঁকা গহ্বরটা তাকে বলা হয় সিলোম। এটা আমি সাধারণ ভাষায় বললাম, কিন্তু সিলোমের আরও ব্রডলি সংজ্ঞা তোমরা জানো। তো সিলোম নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা আছে। আমি শুধু বলতে চাচ্ছি যে এই সাইজোসিলোম এবং হচ্ছে অ্যান্টারোসিলোম, এই দুইটা জিনিস কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে উৎপত্তির দিক থেকে সিলোমকে এই 2 ভাগে ভাগ করা হয়েছে। বা যখন আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস পড়ি তখন প্রাণীদেরকে আমরা সাইজোসিলোমেট এবং অ্যান্টারোসিলোমেট কীভাবে বলতে পারি, তো সেটা নিয়ে আলোচনা। তো আমি একটু শুরু থেকে যেতে চাই যে ভ্রূণীয় পরিশোধন জিনিসটা কী। তো ভ্রূণীয় পরিশোধনের সময় আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে একটা জাইগোট তৈরি করে এবং এই জাইগোটটাই বিভাজিত হয়ে একসময় কী হয়, জাইগোটের যে বিভাজন এটাকে বলা হয় ক্লিভেজ। তো প্রথম ক্লিভেজে 2টা কোষ হয়, তারপরে দ্বিতীয় ক্লিভেজে এভাবে 4টা কোষ হয়, তারপরে এভাবে অনেকগুলো কোষ যখন হয় তখন আমরা এই গঠনটাকে বলি মরুলা। এবং মরুলা পরবর্তী যে দশাটা সেটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। মরুলা হচ্ছে কোষগুলো যখন একটা ফাঁকা জায়গা সহ একটা নিরেট গোলাকার মতো আকার ধারণ করে তখন তাকে ব্লাস্টুলা বলা হয়। এবং এই ব্লাস্টুলাকে যদি আমরা কাটি তাহলে এরকম একটা গঠন পাওয়া যাবে, যার ভিতরে একটা ফাঁকা জায়গা আছে যাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। এবং এই বাইরে যে কোষগুলো দেখতে পাচ্ছি এই কোষগুলোকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর আমরা জানি যে সিল কথার অর্থ হচ্ছে গহ্বর, যেহেতু এই ব্লাস্টুলা পর্যায়ের ভিতরে যে একটা গহ্বর সৃষ্টি হয়েছে এই গহ্বরটা হচ্ছে সেটা, এই গহ্বরকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। এবং এই সেলগুলোকে বলা হচ্ছে, যেগুলো এই গহ্বরকে ঘিরে আছে, ব্লাস্টোমিয়ার। আমরা কেন এগুলো আলোচনা করতেছি একটু পরে বলবো। তো এই ব্লাস্টোলা পর্যায়ে পরে আমরা জানি যে ভ্রূণীয় পরিশোধনের পরবর্তী পর্যায়টির ধাপ হচ্ছে গ্যাস্টোলা। তো এই গ্যাস্টোলাতে কি হয়, এখান থেকে গ্যাস্টোলা পর্যায়ে গ্যাস্টুলেশনের সময় এই ব্লাস্টোলা পর্যায়ে ব্লাস্টোমিয়ারের কোষগুলো একটু ভিতরের দিকে ঢুকে যায়। এই যে ভিতরের দিকে যখন ঢুকে গেল তখন এখানে 3টা লেয়ার পাওয়া যায়। প্রথমে যে এই লেয়ারটা হচ্ছে অ্যাক্টোডার্ম, যেটা বাইরের দিকে আছে, এবং এই সবুজ কালির যে লেয়ারটা এটা হচ্ছে এন্ডোডার্ম, যেটা হচ্ছে ভিতরের দিকে আছে। আর এই ভিতরের দিকে যে ঢুকে যাওয়ার পরে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে আর্কেন্টেরন, মানে প্রাথমিক খাদ্য গহ্বর। এই ব্লাস্টোমিয়ার পর্যায় থেকে যখন ব্লাস্টোলা থেকে যখন গ্যাস্টুলেশন হয় তখন কি হয় যে প্রাথমিক খাদ্য গহ্বর সৃষ্টি হয়, সেজন্য এটাকে গ্যাস্টুলেশন বলা হয় যদিও। তো প্রাথমিক খাদ্য গহ্বর এই আর্কেন্টেরন, এই খাদ্য গহ্বর সৃষ্টির ফলে এই খাদ্য গহ্বরটা যে দিকে উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে ব্লাস্টোপোর। তাহলে এইখান থেকে গ্লাস্টোলা পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি যে বাইরের যে কোষগুলো সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং ভিতরের কোষগুলোকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এবং এই যে ভিতরে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে একে বলা হচ্ছে আর্কেন্টেরন বা প্রাথমিক খাদ্য গহ্বর। এখান থেকে আমরা পরবর্তীতে সিলোমটা কিভাবে হচ্ছে দেখব। তো এবার আসি যে সাইজোসিলোম কিভাবে হচ্ছে, মানে সাইজোসিলোম কেন বলতেছি। তো আমরা সংজ্ঞার ভিতরে মানে পড়েছি যে সাইজোসিলোম হলো মেসোডার্মাল যে কোষ সেটা বিদীর্ণ হয়ে যে সিলোম সৃষ্টি হয় তাকে সাইজোসিলোম বলে। তো আমরা এতক্ষণ জানলাম যে গ্যাস্ট্রোলা পর্যায়ে এই যে বাইরের যে স্তরটা সেটা হলো হচ্ছে অ্যাক্টোডার্ম এবং ভেতরের যে স্তরটা এন্ডোডার্ম, এটা পরবর্তীতে পৌষ্টিকনালী হবে। এবং এই ভিতরের জায়গাটাকে বলা হচ্ছে আর্কেন্টেরন এবং এই আর্কেন্টেরন যে দ্বিগুণমুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাথমিক কিছু মেসোডার্মাল কোষ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এন্ডোডার্ম এবং অ্যাক্টোডার্মের মাঝে। এই মেসোডার্মাল কোষগুলো যদি ভেঙে যায় বা ছিদ্র হয়, বিদীর্ণ হয়, এই যে দেখো যে এখানে মেসোডার্মাল কোষগুলো এই যে বিদীর্ণ হয়ে গেছে, ছিদ্র হয়ে ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যে মেসোডার্মাল কোষের বিদীর্ণ হচ্ছে। তো এই যদি বিদীর্ণ হয় বা ভেঙে বা ছিদ্র হয়ে যে সিলোমটা ডেভেলপ হচ্ছে এটাকে বলা হচ্ছে এই সাইজোসিলোম। তো দেখো এটা এখান থেকে সেল ছিল, এরপরে এখানে এসে কি হলো, ছিদ্র হলো বা বিদীর্ণ হলো এবং এখানে এসে একটা পরিপূর্ণ সিলোম তৈরি করলো। তাহলে যে আমরা বলতেছি কি যে
যে সিলমটা এই মেসোডার্মাল কোষের বিদীর্ণ বা ছিদ্র হওয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে সাইজোসিলম। এবং অ্যান্টারোসিলমটা কি এবার দেখো, এবার অ্যান্টারোসিলমের ক্ষেত্রে যেসব প্রাণী অ্যান্টারোসিলম আছে তাদের ক্ষেত্রে এই আর্কেনটেরন থেকে দেখো একটা থলির মতো একটা জায়গা এখানে সৃষ্টি হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা। তো এই দুইটা থলি বা পাউচ বলা হয় যে আর্কেনটেরনের এই যে প্রাচীর, এটা হচ্ছে আর্কেনটেরন, এর প্রাচীর থেকে যদি মেসোডার্মাল থলি বা পাউচ সৃষ্টি হয় প্রথমে, এই যে এখানে যে পাউচ বা থলির মতো সৃষ্টি হচ্ছে এই যে মেসোডার্ম, তো এই আর্কেনটেরনের প্রাচীর থেকে যে এই থলি বা হচ্ছে পাউচগুলো সৃষ্টি হচ্ছে, এখান থেকে যদি কোনো সিলম ডেভেলপ হয়, ধরো এই যে পাউচ, মেসোডার্মাল পাউচ দুইটা, এটা ডেভেলপ হয়ে গেল যখন, এখান থেকে এই পর্যায়ে যখন আসলো তখন এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আর ভিতরে হচ্ছে এই যে এন্ডোডার্ম, এটা পৌষ্টিক নালী হচ্ছে। আর এখান থেকে সিলমটা ডেভেলপ হবে এই যে পাউচ বা থলি থেকে, মেসোডার্মাল থলি, এই থলি থেকে যে সিলমটা ডেভেলপ হলো এই পরিপূর্ণ সিলম, এটাকে বলা হচ্ছে যে অ্যান্টারোসিলম। তাহলে যে মনে রাখার একটা সহজ উপায় এখানে বলা যায় যে যেহেতু অ্যান্টারো আছে, এখানে হচ্ছে আর্কেনটেরন কথার সাথে মিল আছে, তো আর্কেনটেরনের প্রাচীর থেকে যে মেসোডার্মাল থলি সৃষ্টি এবং এই মেসোডার্মাল থলি থেকে যে সিলমটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে এই অ্যান্টারোসিলম। আশা করছি সবাই বুঝতে পারছো।